বইয়ের গাণিতিক সমস্যা, সৃজনশীল, ক্যালকুলেটর দিয়ে তুমি কিভাবে এমসিকিউ সলভ করবা সেগুলো। সাগরে লবণ অনেক, খেয়াল করি কবরে ভূত অনেক, কস থিটা, ভূত মানে কি, ভূমি, অনেক মানে কি, অতিভুজ। তুমি যদি বলো টেরা লম্বা ভূত, তাহলে টেন থিটা সমান সমান লম্ব বাই ভূমি। তাহলে যেহেতু একটা স্কোয়ার আছে তাহলে কি দিতে পারো, স্কোয়ার থিটা প্লাস প্লাস দিলা। তুমি ভূমি বাই অতিভুজ পড়ছো না, যে ভূমি বাই অতিভুজ কি কস থিটা, তাহলে কস থিটা স্কোয়ার আছে, তাহলে কস স্কোয়ার থিটা। আসসালামু আলাইকুম ভাইয়ারা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আজকে আমরা সাধারণ গণিতের, অর্থাৎ তোমাদের যে সাধারণ গণিত বই আছে নবম দশম শ্রেণীতে, সেখানে যে নবম চ্যাপ্টারটা আছে ত্রিকোণমিতিক অনুপাত, তার 9.1 অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতের 9.1 যে পার্টটা আছে সেই পার্টের বেসিক আলোচনা করব। এই চ্যাপ্টার থেকে আমরা ইনশাল্লাহ অনেকগুলো ভিডিও বের করব। অর্থাৎ তোমাদের এই চ্যাপ্টারে যারা দুর্বল আছো, তোমরা যারা এই চ্যাপ্টারে দুর্বল আছো, তারা যদি এই ভিডিওগুলো একবার করে হইলেও দেখো, তাহলে ইনশাল্লাহ আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। এই অধ্যায় থেকে আমরা এই অধ্যায়ের বেসিক আলোচনা, বইয়ের গাণিতিক সমস্যা, সৃজনশীল, এমসিকিউ এবং ক্যালকুলেটর দিয়ে তুমি কিভাবে এমসিকিউ সলভ করবা সেগুলো, এবং তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন কোন টাইপের হইতে পারে সেই সম্পর্কে যত আলোচনা আছে ইনশাল্লাহ আমরা এই চ্যাপ্টার থেকে করব। তো চলো আজকে আমরা 9.1 এর যে বেসিক আলোচনাটা আছে সেটা শুরু করে দিই। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। একটু খেয়াল করো ভাইয়া, তোমাদের যে জেনারেল ম্যাথের যে অধ্যায় 9 এর ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টারটা আছে, সেই ত্রিকোণমিতিক অনুপাতের ত্রিকোণমিতি অর্থটা কি? ত্রিকোণমিতি মানে, ত্রিকোণ মানে কি, তিনটা কোণ, ত্রিকোণ মানে তিন কোণ, এবং মিতি অর্থাৎ পরিমাপ। অর্থাৎ ত্রিকোণমিতি মানে কি ভাইয়া, তিন কোণের পরিমাপ। ত্রিকোণমিতি মানে কি, তিন কোণের পরিমাপ। তিনটা কোণ কোথায় থাকে ভাইয়া? তিনটা কোণ থাকে একটা ত্রিভুজে। অর্থাৎ একটা ত্রিভুজ তিনটা কোণ দ্বারা গঠিত, এটা তো আমরা সবাই জানি। এখন এই ত্রিভুজ আবার কয়েক প্রকার আছে, তার মধ্যে তোমাদের নবম দশম শ্রেণীতে ত্রিকোণমিতিক অনুপাতটা বুঝাইছে সমকোণী ত্রিভুজ দ্বারা। কি দ্বারা ভাইয়া? সমকোণী ত্রিভুজ দ্বারা। তাহলে সমকোণী ত্রিভুজ ভাইয়া কাকে বলে? এখন প্রশ্ন আসে, সমকোণী ত্রিভুজ কাকে বলে? যেই ত্রিভুজের একটি কোণ সমকোণ, যেই ত্রিভুজের একটি কোণ সমকোণ, বাকি দুইটি কোণ সূক্ষ্মকোণ, তাকে কি বলে ভাইয়া? সমকোণী ত্রিভুজ বলে। তাকে কি বলে? সমকোণী ত্রিভুজ বলে। এখন ভাইয়া সমকোণ মানে কি? সমকোণ মানে 90 ডিগ্রি, জাস্ট মনে রাখবা। এগুলা নিয়ে আবার যখন জ্যামিতি পাঠে আলোচনা করব তখন ওই জায়গায় বুঝবা ইনশাআল্লাহ। এক সমকোণ মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর সূক্ষ্মকোণ মানে কি? সূক্ষ্মকোণ মানে মনে করো যে কোনো একটা কোণ, তোমার কাছে একটা এক্স কোণ আছে, যে কোণটা 0 ডিগ্রি থেকে কি হইতে হবে ভাই? বড় হইতে হবে। আবার 90 ডিগ্রি থেকে কি হইতে হবে? ছোট হইতে হবে। অর্থাৎ 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট যে কোণটা, সেটাকে কি বলা হয়? সূক্ষ্মকোণ। অর্থাৎ যেই ত্রিভুজের একটি কোণ হবে সমকোণ এবং বাকি দুইটি কোণ হবে সূক্ষ্মকোণ, তাকে বলা হবে সমকোণী ত্রিভুজ। তাকে কি বলা হবে ভাইয়া? সমকোণী ত্রিভুজ। তাহলে তোমার কাছে মনে করো একটা ত্রিভুজ আছে যেটা কি ABC। তোমরা যদি এখনো খাতা না নিয়ে থাকো তাহলে তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, প্রত্যেকে ভাইয়া খাতা কলম নিয়ে সুন্দরভাবে বসো, কারণ এখন থেকে যতটুকু পড়াবো খুব মনোযোগ দিয়ে পড়বা।
যদি আজকে এই ক্লাসটা মনোযোগ দিয়ে পড়তে পারো, তাহলে ইনশাল্লাহ তোমাদের এই ত্রিকোণমিতি নিয়ে যাদের ভয় আছে তাদের আর ভয় ইনশাল্লাহ থাকবে না। তো সবাই ভাই খাতা নিয়ে বসো, প্রত্যেকে খাতা কলম নিয়ে বসো। এবার একটু খেয়াল করবে, আমি তোমাদের কি বললাম যে ত্রিকোণমিতি মানে হয়েছিল 3টি কোণের পরিমাপ, এবং তোমাদের যে ক্লাস 9-এ তোমরা যে পড়তেছো জেনারেল ম্যাথে, সেখানে ত্রিকোণমিতি অনুপাতটা কি দ্বারা বুঝাইতেছে? সমকোণী ত্রিভুজ দ্বারা বুঝাইতেছে। তুমি যখন হায়ার লেভেলে উঠবা তখন দেখবা যে যে কোনো ত্রিভুজেই ত্রিকোণমিতি অনুপাত ব্যবহার করা যায়, যে কোনো ত্রিভুজে তুমি ত্রিকোণমিতি অনুপাত ব্যবহার করতে পারবা। তুমি যেহেতু ক্লাস 9-এ আছো, তোমাকে সমকোণী ত্রিভুজ দ্বারা বুঝাইতেছে, এবং এটা মোটামুটি একটু সহজ, এই কারণে তোমাকে সমকোণী ত্রিভুজ দ্বারাই যদি প্রমাণ করা হয় তাহলে তুমি খুব সুন্দরভাবে বুঝতে পারবে। তোমরা ক্লাস 8-এ কি পড়ছিলা ভাইয়া? তোমরা ক্লাস 8-এ পড়ছিলা পিথাগোরাসের উপপাদ্য, মনে পড়ে? একটা সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী যে সূত্রটা, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী তোমরা কি জানতা? মনে পড়ে তোমাদের? উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এবার আসো ভাইয়া, তুমি তো জানলা যে পিথাগোরাস উপপাদ্য অনুসারে সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন তোমার কাছে জানতে হবে অতিভুজকে। তাহলে এই ত্রিভুজটা তো তোমরা বুঝতে পারছো যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি থাকবে, বাকি দুইটা কোণ সূক্ষ্মকোণ হবে, সেটাই কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজের কোনটা লম্ব, কোনটা ভূমি, আর কোনটা অতিভুজ? দেখো একটু খেয়াল করো ভাইয়া, এখন যেটা বলতেছি, যেই সমকোণী ত্রিভুজের সমকোণটা থাকবে, যেই সমকোণটা তোমার কাছে থাকবে, সেই সমকোণের বিপরীত বাহুটাই কি হবে ভাইয়া? অতিভুজ। বুঝতে পারছো? অর্থাৎ তোমার কাছে যে লম্ব থাকবে, লিখে ফেলো, প্রত্যেকে লেখো ভাইয়া নোট খাতায়, তোমার কাছে যেই সমকোণী ত্রিভুজটির যেদিকে লম্ব থাকবে সেই লম্বের কোণটির বিপরীত বাহুটি হবে অতিভুজ। বুঝাইতে পারছি? অর্থাৎ তোমার কাছে যে সমকোণী ত্রিভুজটা থাকবে, সেই সমকোণী ত্রিভুজের, অর্থাৎ এই যে তোমার কাছে যে সমকোণী ত্রিভুজটা আছে, সমকোণী ত্রিভুজের যে লম্বটা আছে, লম্বের কোণটা আছে, সেই লম্বের কোণের বিপরীত বাহুটাই তোমার কি হবে ভাইয়া? অতিভুজ হবে। সেই লম্বের বিপরীত বাহুটা কি হবে? অতিভুজ হবে। এবং এই বাহুটাই তোমার এই ত্রিভুজের সব থেকে বড় বাহু। অতিভুজটি কি বাহু ভাইয়া? এই ত্রিভুজের সব থেকে বড় বাহু। আর এই বাহুটাই সমকোণী ত্রিভুজের সব থেকে বড় বাহু। বুঝাইতে পারছি ভাইয়া? তাহলে তুমি কি অতিভুজ চিনলা না? তাহলে যে কোনো লম্বের বিপরীত যে বাহুটা থাকবে লম্বের কোণে, সেই বাহুটাই কি ভাইয়া? অতিভুজ। এবং একটা সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহুটাই কি? অতিভুজ। এতটুকু সবাই ক্লিয়ার? যদি এতটুকু সবাই ক্লিয়ার হও, এবার আসো সবচেয়ে মজার খেলা, যে তোমার লম্ব কোনটা আর ভূমি কোনটা। দেখো ভাইয়া, তোমার এই জায়গায় 3টা কোণ দেওয়া আছে, একটা কোণ তো সমকোণ, সেটা তুমি জানো, এটাতে কোনো সমস্যা নেই। এখন এই সমকোণের পরে তোমার যে বাকি 2টা সূক্ষ্মকোণ দেওয়া আছে, সেই 2টা সূক্ষ্মকোণের উপরে ভেরিফাই করবে কোনটা লম্ব আর কোনটা ভূমি। অর্থাৎ তুমি কোনটা নির্দেশ করে তুমি সামনে আগাবা, তার উপরে নির্ভর করবে কোনটা লম্ব আর কোনটা ভূমি। ধরো আমি কোণ সি নিয়ে আগাইতেছি। কি নিয়ে আগাইতেছি ভাইয়া? কোণ সি। আমি যদি কোণ সি নিয়ে আগাই, তাহলে কোণ সি নিয়ে যদি আগাইতে থাকি, তাহলে এই কোণ সিটা যে বিপরীত বাহুটা থাকবে, অর্থাৎ কোণ সি এর
বিপরীত বাহু, কোণ সি এর বিপরীত বাহুটাই হবে তোমার লম্ব। বুঝতে পারছো? কঠিন ভাইয়া? কোণ সি এর বিপরীত বাহুটা কি ভাইয়া? লম্ব। ইজি। তাহলে লম্ব কি বাহু? বিপরীত বাহু। কি কোণের? সূক্ষ্ম কোণের। কি কোণের? সূক্ষ্ম কোণের। তাহলে এই সূক্ষ্ম কোণের বিপরীত বাহু কোনটা? লম্ব। তাহলে ভূমি কোনটা? ভূমি হলো যেই কোণটা তোমার দেওয়া থাকবে, তুমি যেই কোণটা ধরবা, যেই কোণটা তুমি ধরবা সেই কোণটার একদম সাথের যে কোণটা, অর্থাৎ এই কোণটার সাথের কোণ কি? একটা আছে অতিভুজ, এটা তো হয়ে গেছে। অর্থাৎ এই কোণটা যার সাথে লাগানো আছে, অর্থাৎ একদম কাছের কোণ, কাছের যে বাহু, সরি, এই কোণের, এই কোণের কাছের বাহু, কাছের বাহু কি ভাইয়া? ভূমি। বুঝতে পারছো? তাহলে এটা যদি ভূমি হয়, এটা যদি ভূমি হয়, তাহলে এই ভূমিটা কি? সন্নিহিত বাহু। কি বাহু ভাইয়া? সন্নিহিত বাহু। অর্থাৎ লম্বের যে কোণটা আছে এবং এই যে কোণটা আমি নির্দেশ করতেছি সূক্ষ্ম কোণটা, সেটা যেই বাহুর কাছাকাছি হবে সেই বাহুটাই কি বাহু ভাইয়া? সন্নিহিত বাহু। তাহলে তুমি কি অতিভুজ চিনতে পারছো? তুমি কি লম্ব চিনতে পারছো? তুমি কি ভূমি চিনতে পারছো? যদি তুমি চিনতে পারো, এবার যদি ত্রিভুজটা এরকমের হয়, একটু খেয়াল করো ভাইয়া, এবার যদি ত্রিভুজটা এরকম হয়, এটা ত্রিভুজের এ, এটা বি, এটা মনে করো সি, বা এটা বি ধরো আর এটা ধরো সি। এবার কোণ ধরলাম, কোণ এ। এবার তোমার কাছে সূক্ষ্ম কোণ দেওয়া আছে কি ভাইয়া? কোণ এ দেওয়া আছে। তাহলে এবার আমাকে বলো যে কোনটা অতিভুজ হবে? অবশ্যই এই লম্বের কোণের বিপরীত বাহুটা কি আমার অতিভুজ না? এতটুকু বুঝতে পারছি? তাহলে এটা যদি হয়, তাহলে এই থিটা কোণের বিপরীত বাহুটা কি? লম্ব না? এই কোণের কাছাকাছি বাহুটা কি? ভূমি না? তাহলে ভূমি আর লম্ব যে কোনো সময় কি হবে? চেঞ্জ হবে। কি অনুযায়ী ভাইয়া? তার থিটা কোণ অনুযায়ী। তাহলে তুমি কি লম্ব, ভূমি, এটা কি বুঝতে পারছো? তাহলে তোমারে যদি এরকমের একটা চিত্র দিয়ে দেয় যে জায়গায় দুইটা থিটা কোণ থাকবে, যেখানে দুইটা থিটা কোণ থাকবে, তোমাকে যদি কোণ সি নির্দেশ করে, তখন ভূমি হবে এইটা, লম্ব হবে এইটা। তোমাকে যদি কোণ এ নির্দেশ করে, তখন লম্ব হবে এইটা, ভূমি হবে এইটা। তুমি কি বুঝতে পারছো? বুঝতে পারছো ভাইয়া? যদি বুঝতে পারো, তাহলে আশা করি তোমাদের এই ত্রিভুজের ভিতরে কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ সেটা আর সমস্যা নেই। যদি সমস্যা না থাকে, যদি সমস্যা না থাকে, এটা একটা স্ক্রিনশট মারো। মারছো? এবার খেয়াল করো, এবার খেয়াল করো ভাইয়া, আমাদের তো এটা মোটামুটি হইল। আমরা অতিভুজ স্কয়ার চিনছি, লম্ব স্কয়ার চিনছি, ভূমি স্কয়ার চিনছি, অর্থাৎ সরি, আমরা অতিভুজ চিনছি, লম্ব চিনছি, ভূমি চিনছি। এখন আমাদের পিথাগোরাস উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই সূত্রটা প্রত্যেকে মুখস্থ করে ফেলবা। কি করে ফেলবা ভাইয়া? মুখস্থ করে ফেলবা। এবার চলো, এবার চলো আমরা একটু মজার জিনিস শিখি। এই তো পিথাগোরাস উপপাদ্যর যে শিখলাম অতিভুজ স্কয়ার, লম্ব স্কয়ার, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, সেটা দিয়ে আমরা আরো অনেক কিছু শিখবো ইনশাআল্লাহ। দেখো, ত্রিভুজ এ বি সি, এটা মনে করো কোণ সি, থিটা কোণ। একটু খেয়াল করবে, আমাদের ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত হয়েছিল আমাদের মোট 6টা। অর্থাৎ এই জায়গায় তুমি একটা লম্ব লেখে নাও, এটা লম্ব, এটা তোমার ভূমি, আর এটা তোমার কি? অতিভুজ। আমাদের কাছে ভাইয়া, আমাদের কাছে ত্রিকোণমিতিক অনুপাত আছে 6টা। এটা কোথার থেকে আসছে? সাইন কোথার থেকে আসছে, কোস কোথার থেকে আসছে, কোসেক কোথার থেকে আসছে, ওইটা নিয়ে একটা বিশাল আলোচনা আছে। আমি ওদিকে যাইতে চাইতেছি না, যেহেতু তোমাদের করার প্রয়োজন অঙ্ক, তোমরা এটা করতে পারো। তারপরেও যদি তোমাদের এই ইতিহাস জানার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই ভাইয়াকে কমেন্ট করবা, ভাইয়া তোমাদের ইনশাল্লাহ এটা নিয়ে আলাদা একটা ভিডিও করব। তো আগে একটু দেখো আমাদের ত্রিকোণমিতিক অনুপাত কয়টা। অর্থাৎ আমাদের ত্রিকোণমিতিক অনুপাত ভাইয়া মোট 6টা। কয়টা ভাইয়া? 6টা। তার ভিতরে সাইন, কস, টেন,
এই তিনটা তো আছেই। এই তিনটার সাথে সাইনের বিপরীত আছে কোসেক, কজের বিপরীত আছে সেক, ট্যানের বিপরীত আছে কট। এতটুকু বুঝতে পারছো? এখন তারা বলতেছে সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা, কস থিটা ইকুয়াল টু 1 বাই সেক থিটা, ট্যান থিটা ইকুয়াল টু 1 বাই কট থিটা, কোসেক থিটা ইকুয়াল টু, তাহলে যদি একটু প্রত্যেকটা থিটা কোণ ধরি, মনে করো এই কোণ থিটা মনে করো থিটা কোণ, তাহলে কোসেক থিটা ইকুয়াল টু কি ভাই 1 বাই সাইন থিটা, তাহলে সেক থিটা ইকুয়াল টু কি 1 বাই কস থিটা, তাহলে কট থিটা ইকুয়াল টু কি 1 বাই সাইন থিটা। তুমি আরো একটা জিনিস জানবা যে ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, কট থিটা ইকুয়াল টু তাহলে কস থিটা বাই সাইন থিটা। এতটুকু জিনিস তোমার কিন্তু ভাইয়া জানতে হবে। অঙ্ক করতে গেলে এই জিনিসটুকু তোমাকে কি করতে হবে, জানতে হবে। এবার একটু আসো, খেয়াল করো যেটা বলতে চাইছিলাম, আমি তো এটা এখন রেখে দিছি। এটা খরচ উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তুমি যদি সাইন থিটা লেখো, অর্থাৎ সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, সরি লম্ব বাই অতিভুজ, সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। অর্থাৎ তুমি যদি এখান থেকে সাইনের মান নির্ণয় করতে যাও, তোমার ত্রিকোণমিতির যে কোণের মাপ, এটা মনে করো থিটা কোণ, এই থিটা কোণের মাপ তুমি এখন কি করবা, নির্ণয় করবা জ্যামিতিক আকারে, তাহলে তুমি কি করবা, সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ লিখবা। তো এই জিনিসটা অনেকে প্যাচ লাগাই ফেলো, তো প্যাচ লাগানোর জন্য যেন প্যাচ আর না লাগে সেই জন্য আমরা একটা কি শিখবো, ছড়া শিখব। অর্থাৎ সাগরে লবণ অনেক, কবরে ভূত অনেক, টেরা লম্বা ভূত। এটা আসার আগে একটু 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 খেয়াল করবে, কথাটা একটু শুনো। তোমার এই যে ভূমি লিখলাম, অতিভুজ লিখলাম, লম্ব লিখলাম, তোমার কাছে বাহু আছে কয়টা ভাইয়া, তিনটা। যেহেতু তোমার কাছে তিনটা বাহু আছে, তাহলে তুমি তিনটা বাহুরে 6 ভাবে লিখতে পারো। কয়ভাবে লিখতে পারো, 6 ভাবে। 6 ভাবে লেখার কারণে তোমার কাছে ত্রিকোণমিতিক অনুপাত আছে কয়টা, 6টা। অর্থাৎ তুমি যদি লেখো সাইন থিটা সমান সমান লিখতে পারতেছো যে লম্ব বাই কি অতিভুজ, তাহলে তুমি যদি লম্ব বাই অতিভুজ লিখতে পারো, তাহলে তুমি কি অতিভুজ বাই লম্ব আবার লিখতে পারবা না? যদি লম্ব বাই অতিভুজ লেখা যায়, তাহলে অতিভুজ বাই লম্ব কি করা যাবে, লেখা যাবে। তাহলে অতিভুজ বাই লম্ব যদি লেখা যায়, তাহলে সাইনের বিপরীত কি হবে, কোসেক হবে। তাহলে সাইনের বিপরীত যদি কোসেক হয়, ঠিক তেমনি আবার একটা কস যদি তুমি নাও যে ভূমি বাই অতিভুজ, তুমি যদি নাও ভূমি বাই অতিভুজ, তাহলে অতিভুজ বাই ভূমি তুমি নিতে পারবা না। তাহলে কজের বিপরীত আবার কি আছে, সেক আছে। তুমি যদি আবার লম্ব বাই ভূমি বানাইতে যাও, তাহলে কি তুমি ভূমি বাই লম্ব বানাইতে পারবা না। তাহলে তুমি যে তিনটা জিনিস নিলা, এই তিনটা জিনিস আবার কি আছে, বিপরীত জিনিস আছে না ভাইয়া। তাহলে প্রত্যেকটা যে সাইন আছে, ত্রিকোণমিতিক অনুপাত আছে, এই তিনটা ত্রিকোণমিতিক অনুপাতের আবার কি আছে, বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত আছে। তো এই কারণে ত্রিকোণমিতিক অনুপাত কয়টা ভাইয়া, 6টা। একটু খেয়াল করো, তোমারে বললাম যে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, তুমি এটা মুখস্থ করবা না, দরকার নেই মুখস্থ করা, তুমি জাস্ট এটা মুখস্থ করো যে সাগরে লবণ অনেক, কবরে ভূত অনেক, টেরা লম্বা ভূত। সাগরে লবণ অনেক, খেয়াল করো, সাগরে মানে সাইন থিটা, লবণ মানে কি লম্ব, অনেক মানে কি অতিভুজ। বুঝতে পারছো? তাহলে দ্বিতীয়টা কি হবে, কবরে ভূত অনেক, কস থিটা, ভূত মানে কি ভূমি, অনেক মানে কি অতিভুজ। তুমি যদি বলো টেরা লম্বা ভূত, তাহলে ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি। তুমি কি মুখস্থ করলা কিছু ভাইয়া? অর্থাৎ তুমি যদি এই ছড়াটা পড়ো, তাহলে তুমি কিন্তু এই প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করতে পারতেছো। তুমি যদি 3টা ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করতে পারো, তাহলে তুমি 6টা ত্রিকোণমিতিক অনুপাতের মানও কি করতে পারবা, বের করতে পারবা।
তাহলে দেখো সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, অর্থাৎ সাগরে লবণ অনেক, সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, কবরে ভূত অনেক, কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, টেরা লম্বা ভূত, অর্থাৎ ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এতটুকু কি তোমরা ক্লিয়ার ভাইয়া? এতটুকুর ভিতরে কোনো সমস্যা আছে? এটাও মনে করো একটা সূত্রের মতো, এগুলো তোমাদের মনে রাখতে হবে, মুখস্থ করো আর যাই করো। যদি ছন্দের মাধ্যমে পারো ছন্দের মাধ্যমে পড়বা, মুখস্থ যদি পারো মুখস্থের মাধ্যমে পড়বা, যেইভাবে পারো সেইভাবে করবা। যদি এবার সাইন থিটা যদি বলতো কোসেক থিটা, তাহলে কোসেক থিটাটা কি হইতো ভাইয়া? এটা উল্টাটা হইতো না? তাহলে অতিভুজ বাই কি? অতিভুজ বাই লম্ব। কজের উল্টা কি ভাইয়া? সেক না? তাহলে সেক থিটা ইকুয়াল টু কি? ভূমি বাই অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি। যদি বলে ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তুমি বলতে পারো কট থিটা ইকুয়াল টু ভূমি বাই লম্ব। তাহলে তোমার কাছে কি 6টা জিনিস চলে আসছে? তাহলে 6টা ত্রিকোণমিতিক অনুপাতের তুমি জ্যামিতিক ভাবে যদি তোমার বাহু দিয়া যদি কোনো কিছু বের করতে বলে, তাহলে তুমি কি বের করতে পারবা না? যদি বের করতে পারো ভাইয়া, এরপরে আমাদের আরেকটা সূত্র আছে, আরেকটা টাইপের সূত্র আছে, সেটা হলো 3টা যে সূত্র। একটু খেয়াল করো, এবার আমরা একটুখানি খেয়াল করো ভাইয়া। তুমি পিথাগোরাস উপপাদ্য জানো যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তুমি যদি উভয় পক্ষে, আমি এখন যেটা শিখাবো সেটা শিখলে তোমার সূত্র কিন্তু মুখস্থ করা লাগবে না, তুমি এখান থেকেই পারবা। তাই একটুখানি খেয়াল করবা ভাইয়া। আমার কি দেওয়া আছে? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার যদি সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হয়, আমি এবার উভয় পক্ষে অতিভুজ স্কয়ার দিয়ে ভাগ দেব। উভয় পক্ষে অতিভুজ স্কয়ার দ্বারা ভাগ দেব। ভূমি স্কয়ার বাই অতিভুজ স্কয়ার। এটা কি একবারে লেখা যায় না ডাইরেক্ট হোল স্কয়ার? দুইটাই যেহেতু স্কয়ার আছে লেখা যায়, লেখা যায় বলো বলো, লেখা যায় না? এখন এই যে কি অতিভুজ স্কয়ার বাই অতিভুজ স্কয়ার। তুমি তো পড়ছো, তুমি পড়ো নাই এটা? এটা কি তোমাদের স্ক্রিনশট মারা হয়েছে? মেরে ফেলো তাড়াতাড়ি। পারছো? এবার খেয়াল করো, একটু খেয়াল করো ভাই, একটু খেয়াল করো। তোমার কাছে অতিভুজ অতিভুজ কি কাটা যায়? কাটাকাটি গেলে কত থাকে ভাইয়া? 1 থাকে। তুমি লম্ব বাই অতিভুজ কি পড়ছো ভাইয়া? এই লম্ব বাই অতিভুজ মানে কি? সাইন থিটা। তাহলে যেহেতু একটা স্কয়ার আছে, তাহলে কি দিতে পারো? স্কয়ার থিটা প্লাস প্লাস দিলা। তুমি ভূমি বাই অতিভুজ পড়ছো না? এই ভূমি বাই অতিভুজ কি ভাইয়া? কস থিটা। তাহলে কস থিটা স্কয়ার আছে, তাহলে কস স্কয়ার থিটা। তুমি সূত্র পড়ো নাই যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল টু 1? তাহলে এটা কোন জায়গা থেকে আসছে ভাইয়া? বুঝতে পারছো? অর্থাৎ আমি যদি একটা সমকোণী ত্রিভুজ সম্পর্কে জানি, এই সমকোণী ত্রিভুজ সম্পর্কে যদি আমার ধ্যান ধারণা থাকে, আমি যদি এটা লম্ব অতিভুজ থিটা কোণ যদি আমার নির্দেশ দেওয়া থাকে, আমি যদি লম্ব চিনি, আমি যদি অতিভুজ চিনি, আমি যদি ভূমি চিনি, তাহলে এখান থেকে কি ভাইয়া সূত্র বের করা সম্ভব না? বলো তো ভাইয়া, আমি কি এটা মুখস্থ করছি? তাহলে লম্ব বাই অতিভুজ মানে কি? সাইন স্কয়ার থিটা। ভূমি বাই অতিভুজ মানে কি? কজ স্কয়ার থিটা। অতিভুজ অতিভুজ কাটা, তাহলে কত আসে? 1 আসে। এটা কি একটা সূত্র না? বলো ভাই, এটা একটা সূত্র না? তাহলে তুমি যদি সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল টু 1 বের করতে পারো, তাহলে বাকি সূত্রও কি তুমি কি করতে পারবা? বের করতে পারবা। একটু খেয়াল করো, যদি এটা তোমাদের হয়ে থাকে, তারপরে আবার চিন্তা করো। এবার আমি মনে করো শুধু লম্ব লাগবে, আমার কি লাগবে? লম্ব লাগবে। আমি মনে করো লম্বটা শুধু রাখলাম, লম্ব স্কয়ার ইকুয়াল টু, তাইলে যদি ভূমিটা এই সাইডে পাঠাই দিই, তাহলে কি হবে? অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। আমার হাতের বাম সাইডে যেটা থাকবে, আমি ওইটা দিয়ে উভয় পক্ষে কি করব? ভাগ দিব। উভয় পক্ষে যদি ভাগ দেই, তাহলে উভয় পক্ষে যদি আমি লম্ব স্কয়ার দ্বারা ভাগ দিই, তাহলে কি হবে? লম্ব হোল স্কয়ার। আমি যদি লম্ব দ্বারা কি দেই? প্রত্যেকটা ভাইয়া ভাগ দিই,
তাহলে একে আমি ভাগ দিতে পারবো না। একটু খেয়াল করো তো, হয় কিনা বল। তাহলে তুমি লম্ব লম্ব যদি কাটো তাহলে কত আসে? 1 ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব তুমি কি পড়ছো? কোসেক পড়ছো না? তাহলে তুমি লিখতে পারো কোসেক, একটা স্কয়ার আছে তুমি স্কয়ার দিলা, থিটা কোণ তোমার থিটা দিলা, দিতে পারি। এরপরে তুমি কি পড়ছো ভাইয়া? ভূমি বাই লম্ব। তুমি ভূমি বাই লম্ব পড়ছো না? ভূমি বাই লম্ব কে ভাইয়া? কট থিটা না? তুমি লেখো মাইনাস, তুমি লেখো কট, একটা স্কয়ার জন্য স্কয়ার দাও থিটা। তাহলে তুমি কি এই সূত্র পড়ো নাই? কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে দেখো তো তোমার দ্বিতীয় সূত্রটা কি? কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু কত? 1। তাহলে তুমি অতিভুজের কাজ করলা, তুমি লম্বও নিলা। তুমি যদি আরেকবার তোমার যদি ভূমির প্রয়োজন হয়, তুমি মনে করো ভূমি নিলা, ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। বুঝতে পারছো? তাহলে তুমি যদি উভয় পক্ষে ভূমি দ্বারা কি করো? ভাগ করো। উভয় পক্ষে যদি ভূমি দ্বারা ভাগ করো তাহলে কি আসবে ভাই? একটু খেয়াল করো, তুমি ভূমি ভূমি কাটো তাহলে কত আসে? 1। অতিভুজ বাই ভূমি তুমি কি পড়ছো? সেক পড়ছো। তাহলে সেক স্কয়ার যেহেতু স্কয়ার থিটা মাইনাস লম্ব বাই ভূমি তুমি কি পড়ছো ভাইয়া? tan পড়ছো না? তাই দেখো তো সেক স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 না? তুমি কি এই সূত্র পড়ো নাই যে সেক স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1? তাহলে তোমার সূত্র কয়টা দাঁড়াইলো? 3টা। এই সূত্র কি আমরা মুখস্থ করছি ভাইয়া? আমাদের কি মুখস্থ করা লাগছে? তাহলে কোনো কিছু কি এই ত্রিভুজের বাইরে থেকে আসছে? কোন ত্রিভুজ, কোন যে কোনো জিনিস আমরা বের করছি, আমরা যেই সূত্র বের করছি, আমরা যেই সূত্রগুলাই এখান থেকে বের করছি, কোন সূত্র কি এই ত্রিভুজের বাইরে আছে? কোন যে সূত্র যেটা বের হইছে, কোন সূত্র যেটা বের হইছে, যে সূত্রটাই বের হইছে প্রত্যেকটা কি এই ত্রিভুজের ভিতর থেকেই বের হইছে না? কোনটা কি এর বাইরে আছে? তাহলে কেন তোমাদের কাছে কঠিন লাগে ভাইয়া? কেন তোমরা এগুলা এত বারবার ভুলে যাও? তাহলে একটু খেয়াল করো, তোমরা কি এই জিনিসগুলো বুঝতে পারছো? তাহলে এই সূত্র থেকে কি বের হয়? একটু খেয়াল করো, এই সূত্র থেকে কি বের হয় ভাইয়া? আমার যদি শুধুমাত্র সাইন স্কয়ার থিটা লাগে, আমি কি করতে পারি? সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কস স্কয়ার থিটা, ওই সাইডে গেলে কি মাইনাস কস স্কয়ার থিটা। আমার যদি শুধু কস স্কয়ার থিটা লাগে তাহলে ইকুয়াল টু কি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে এগুলো কি এক একটা সূত্র। তাহলে একটা থেকে কয়টা বের হইলো? 3টা। আমি যদি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1 জানি, তাহলে আমার যদি কোসেক স্কয়ার থিটা লাগে, কি লাগে ভাই? কোসেক স্কয়ার থিটা যদি লাগে তাহলে 1 মাইনাস কট স্কয়ার থিটা হইছে, এটা গেলে কি হবে? প্লাস কট স্কয়ার থিটা না? তাহলে কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু কত? 1 প্লাস কট স্কয়ার থিটা না? আমার যদি কট স্কয়ার থিটা লাগে, আমি জাস্ট 1টা যদি ওই সাইডে পাঠাই দিই তাহলে কি হবে? কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 না? আমার যদি সেক স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 যদি জানা থাকে, তাহলে আমি সেক স্কয়ার থিটা ইকুয়াল টু কি জানি না? 1 প্লাস tan স্কয়ার থিটা জানি না ভাইয়া? আমার যদি tan স্কয়ার থিটা লাগে তাহলে প্লাস 1টা যদি ওই সাইডে পাঠাই দিই তাহলে সেক স্কয়ার থিটা কি হবে? মাইনাস 1। তাহলে এই তো তোমার সকল সূত্র 9.1 এর বাইরে কি আর সূত্র আছে তোমার ভাইয়া? যাদের হায়ার ম্যাথ আছে তারা মোটামুটি আরো কিছু পাবা ইনশাল্লাহ, তোমাদের চতুর্ভাগ আছে, আরো অনেক কিছু আছে। তো ওই দিকে আমি যাইতে চাইতেছি না, কারণ যারা জেনারেল ম্যাথ আছো সেখানে তোমরা আর্টসের স্টুডেন্ট আছো, কমার্সের স্টুডেন্ট আছো, সায়েন্সের স্টুডেন্ট আছো। যারা সায়েন্সে আছো তারা ইনশাল্লাহ আমরা যখন হায়ার ম্যাথের ত্রিকোণমিতি করাবো তখন আরো বিস্তারিত আলোচনা পাবা ইনশাল্লাহ। তো এতটুকু কি তোমরা বুঝতে পারছো ভাইয়া? তাহলে মোটামুটি তোমাদের 9.1 এর যে চ্যাপ্টারের 9.1
যেটা ভাবেই তোমাদেরকে সাজাইছে অঙ্কগুলা, সে অঙ্কগুলা তোমাদের এই সূত্রের ভিতরেই আসবে, এই সূত্রের বাইরে তোমাদের আসবে না। এখন তোমরা যদি এই সকল সূত্র বুঝতে পারো, তাহলে আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে তোমাদেরকে তোমাদের অনুশীলনের যে অঙ্কগুলো আছে সেই অনুশীলনের অঙ্কগুলো করাবো। অর্থাৎ তোমাদের এই অনুশীলন এটা কয়েকটা ভাগে ভাগ করবো ইনশাআল্লাহ, এবং ওই অঙ্কগুলাই, যে অঙ্কগুলা এক টাইপের সেগুলো একটা সাইডে রাখবো, যেগুলো ভিন্ন টাইপের সেগুলো একটা সাইডে রাখবো। ওগুলা করানোর পর আমাদের অনুশীলনের যে প্রশ্নের সমাধানগুলো আছে ওগুলা করার পর আমরা ইনশাআল্লাহ আমাদের যে টাইপ ভিত্তিক ম্যাথ আছে সে টাইপ ভিত্তিক ম্যাথ আমরা কি করব। এরপরে তোমাদের 9.2 করাবো ইনশাআল্লাহ। 9.2 এর পর তোমাদের সৃজনশীল, এরপরে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ এমসিকিউর জন্য যতটুকু ক্যালকুলেটর তুমি ব্যবহার করতে পারবা, অর্থাৎ ক্যালকুলেটর হ্যাক্স, সেটা আমরা ইনশাআল্লাহ শেখাবো। তো আজকে যা পড়ানো হয়েছে ভাইয়া, তোমাদের বাসায় কাজ কি? তোমাদের বাসায় কাজ হচ্ছিল আজকে যে ভিডিওটা তুমি দেখছো, এই ভিডিওটা তুমি খুব সুন্দরভাবে নোট করবা। নোট করার পরে তুমি ওই জিনিসগুলো বারবার করবা। তুমি যদি কয়েকবার প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তোমার এই ত্রিকোণমিতির যে সূত্রের সমস্যাগুলো আছে সেটা ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। তো আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা এই অধ্যায়ের গাণিতিক সমস্যা করব। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম।